তখন যেই সরকারটি দায়িত্বে থাকে সেই সরকারের কাছে পলিটিক্যাল পার্টিগুলোর এক্সপেকটেশন থাকে তারা রুটিন ওয়ার্কের বাইরে ডে টু ডে এভরিডে তাদের যে রুটিন কাজগুলো আছে তার বাইরে তারা কোনো রকম কোনো পলিসি ডিসিশনে যাবে না। এক, আপনি জানেন যে দুদিন আগেই আমাদের 3টা বন্দর দেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে সরকারের তরফে। সরকার এই যে পলিসি ডিসিশনগুলো নিচ্ছে এই মুহূর্তে, এর প্রত্যেকটা ডিসিশনের ভার পরবর্তী সরকারকে নিতে হবে। পরবর্তী সরকারে বিএনপি আসুক কিংবা অন্য কোনো পলিটিক্যাল পার্টি আসুক, এই সরকারের এখনকার সমস্ত চুক্তি, সিদ্ধান্ত, সমঝোতা, এমওইউ সমস্ত কিছুর কন্টিনিউশনের ভারটা পড়বে পরবর্তী সরকারের উপরে। সো বিএনপির তরফে সঙ্গত কারণে একটা উদ্বেগ আছে যে এই সরকার যদি এই ধরনের পলিসি ডিসিশন নিতেই থাকে একটার পর একটা, সেটার একটা চাপ বিএনপি সহ অন্যান্য পলিটিক্যাল পার্টির উপর আসবে। দুই হচ্ছে, এই সরকারটিকে আপনি পুরোপুরি নিরপেক্ষ কি করে বলছেন? আমি প্রশ্নটি এই কারণে করছি যে অন্তত পক্ষে, আবারও আমি বলছি, কমপক্ষে অন্তত পক্ষে 2জন উপদেষ্টা যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন তারা আগামীতে নির্বাচন করবেন বলে আমরা এখনো জানি। এবং কোন 2জন উপদেষ্টা নির্বাচন করবেন? মাহফুজ আলম এবং আরেকজন যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হ্যাঁ, অফকোর্স। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাপারে একটি তথ্য দুদিন আগে প্রথম আলোতে এসছে। উনি ওনার নির্বাচনী উপজেলায় 350 থেকে 400 বোধহয় 400 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ দিয়ে অ্যাপ্রুভ করেছেন। রবিন ফারহানা, আমরা তো এমন গুঞ্জন শুনি তারা বিএনপির হয়েও নির্বাচন করতে পারেন। আমি সে জায়গায় আসছি, ওনারা যদি বিএনপির হয়েও নির্বাচন করেন তাতেও একটা অবৈধ কাজ বৈধ হয়ে যায় না, তাতেও একটা পক্ষপাতমূলক সিদ্ধান্ত ন্যায্যতা পায় না, তাতেও এমন একটা সিদ্ধান্ত যেটা কোনো কোনো দলকে অতি সুবিধা এবং কোনো কোনো দলকে অতি অসুবিধায় ফেলবে সেটা জায়েজ হয়ে যায় না। উনি বিএনপির তরফে নির্বাচন করলে কি আপনি মনে করেন আমি এটার পক্ষে বলবো? না, বলবো না। সো যেটাই হোক, এখন উনি যেই দলের থেকে নির্বাচন করুন, স্বতন্ত্র করুন, এনসিপির থেকে করুন, যাই করুন না কেন, এই যে নির্বাচনের 3 মাস আগে এই ধরনের বরাদ্দ নিজের এলাকায় দেয়া একটা উপজেলায়, এবং ওই রিপোর্টই বলছে যে কুমিল্লা সহ অন্যান্য অনেক জেলায় 13 কোটি, 15 কোটি, 10 কোটি, 12 কোটি এরকম বরাদ্দ এসছে। সেখানে আপনি চিন্তা করেন 400 কোটি টাকা। আর কুমিল্লার আরেক উপজেলা মুরাদনগর, যেখান থেকে হাসনাত আব্দুল্লাহ ইলেকশন করবে, সেখানে 300 কোটি টাকার 350 কোটি টাকার বরাদ্দ গেছে। সো এই যে আনডিউ অ্যাডভান্টেজ এবং প্রিভিলেজ নেওয়া নিজের অবস্থানের, ইট হ্যাজ টু বি কাম টু অ্যান এন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজকে আমি দেখছিলাম যে আম পার্টির যিনি নেতা তারেক রহমান, উনি বলছেন যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কারো নির্বাচন করা উচিত না। এটা আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমিও মনে করি যে নির্বাচনে, আগামীর যে নির্বাচন, সেখানে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন, সেটা সিনিয়র হোক, জুনিয়র হোক, মাস্টার মাইন্ড হোক, ব্যাকআপ মাইন্ড হোক, হোয়াট এভার বি দ্য কেস, তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়। কারণ তারা এত অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে যখন নির্বাচন দরজায় টোকা নাড়ছে, এরকম একটা সময় তারা ভীষণ রকম সুবিধাজনক অবস্থায় আছে। 3 হলো, উপদেষ্টাদের ব্যাপারে অযোগ্যতা, অদক্ষতা, পরিস্থিতি সামাল দিতে না পারার বিস্তর অভিযোগ আছে। কিন্তু এর মধ্যে নির্বাচন সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা হচ্ছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার নানামুখী ব্যর্থতা নিয়ে এত আলোচনা হয়েছে যেটা নতুন করে আসলে আর বলবার কিছু নাই। সো সরকারের উচিত হবে এই জায়গাটিতে বিশেষভাবে লক্ষ্য করা। আমি জানি না কোনো দল বিশেষভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছে কিনা, কিন্তু নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এবং রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমি এরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে নির্বাচনটাকে খুব একটা চমৎকার অভিজ্ঞতার বিষয় হবে বলে মনে করি। কিন্তু গতকাল বিএনপির সাথে প্রধান উপদেষ্টা বৈঠক শেষে যেমনটি আমরা জানতে পারলাম, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে হবে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে হবে, ভালো কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে গত 15 বছর সরকার প্রশাসনকে এমনভাবে সাজিয়েছে যে আপনি চাইলেও কি পজিশনগুলোতে আওয়ামী মাইন্ডের মানুষ ছাড়া আপনি পাবেন না। কারণ প্রশাসনে ঢুকেছেই আসলে ডিএনএ টেস্টের মাধ্যমে।
সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা যেই নির্ধারণ করুক না কেন ভেরি ডিফিকাল্ট, স্পেশালি ডিসি, এসপি এবং রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার সাধারণত ডিসি হয়ে থাকে। সো এই পদায়নগুলা যাতে দল নিরপেক্ষ হয়, এবং কেবলমাত্র দল নিরপেক্ষ তো না, আমি মনে করি যে আপনি যখন ভোট দিচ্ছেন তখন আপনি কোনো না কোনো দলের ব্যাপারে কিছুটা হলো সিম্প্যাথি আপনার থাকবে, সেরকম সিম্প্যাথির কথা আমি বলছি না। আমি বলছি যিনি ওই চেয়ারটাতে বসে তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা আইনের চৌহদ্দির মধ্যে থেকে সেটাকে দৃঢ়তার সঙ্গে সততার সঙ্গে পালন করবেন, এরকম ব্যক্তিকে দায়িত্বে নেয়া এবং ডিসি, এসপি, রিটার্নিং কর্মকর্তার পদে দেয়া, এটা আমি মনে করি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং এটার জন্য এখন থেকেই কাজ করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রবিন ফারহানা। রহিন হোসেন প্রিন্স, বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চাইছে বিএনপি এবং কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামীও। আবার অন্যদিকে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসির পুনর্গঠন চাইছে এনসিপি। এই যে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন দাবি সরকারকে কতটা চ্যালেঞ্জে ফেলেছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা, এবং রবিন ফারহানাকে তো বিশেষ ধন্যবাদ। দেখেন, আমি একটু এক দুই করে ব্যাখ্যা না করে বলি, যদি বলেন যে বিষয়গুলো আলোচনা করছেন আমাদের বক্তব্য কি, তাহলে আপনি অন্যদের বক্তব্যের সাথে মেলা যাবে। এক দুই করে বলি। প্রথমে হচ্ছে, যেহেতু ভোটের আলোচনাটাই প্রধান বলে আমি মনে করি, সেটাই হওয়া দরকার। নির্বাচনের সময় একটা নির্বাচনকালীন সরকার আমরা চাই, এবং সেইটা এইবার যে ঐকমত্য কমিশন আলোচনা আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বললাম, এবং এখনকার যে সংবিধানে নাই, যেটা কোর্টে আপিল বিভাগে আছে, সেটা যদি রিস্টল হয়, যেভাবে চেয়েছে আমরাও তার থেকে আরো বেশি ভালো মানুষ কিভাবে, মানে যোগ্য মানুষদের আনা যায়, তার জন্য পথ অনেকগুলো হেঁটেই নেওয়ার কথা বলা হয়েছে। তার মানে এটা সর্বজন স্বীকৃত যে নির্বাচন হইতে হবে একটা নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, যে ওই সময় ভালোভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করবে, আর কিছু করার কাজ নাই। এটাই এখনকার যে প্রেক্ষাপট বোঝার জন্য, যদি আপিল বিভাগ অন্য কোনো মানে তার রায়ের মধ্য দিয়ে যদি এই সময় কিছু ঘটে, সেটা তো অন্য আলোচনা। তাই না হলে আমাদের প্রত্যাশা থাকবে এই সরকার যদি নির্বাচন করেও, তাহলে তাকে অবশ্যই ওই নির্বাচনকালীন সরকারে রূপান্তরিত হইতে হবে। সেটা করতে গেলে ন্যাচারাল কোনো দলীয় কি বলবো, যে কোনোভাবে তাদের সম্পর্ক যুক্ত আছে এরকম কাউকে রাখা যাবে না। এটা আমাদের দলের পরিষ্কার পজিশন। এখন সেটা কিভাবে করবে, এটা ইউনূস সাহেবকে বলতে হবে, এবং আমি তো ব্যক্তিগতভাবে এটাও বলবো, ইউনূস সাহেবকে নিজেকে প্রশ্ন করতে হবে যে উনি নিজে নিরপেক্ষ কিনা, নিরপেক্ষ আচরণ করতে পারবেন কিনা। সেই দায়িত্ব হয়তো ওনার কাছে আমরা ছেড়ে দিলাম এখনো। তাহলে সেই ধরনের একটা সরকার আমরা চাই। তা সেই সরকার করতে গেলে অবশ্যই এখানে অনেকগুলো উপদেষ্টা আছেন যাদের এইখানে থাকা উচিত না, সেটা আলাপ আলোচনা করে ঠিক করা, এবং উনি ঠিক করুক। সুতরাং এটাই স্বাভাবিক। তাহলে এই পয়েন্টে যদি অন্য কেউ কথা বলেন, তাহলে তাদের সাথে আমাদের মিলে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে একটা আলোচনা উঠেছে বলে বলি, এই আলোচনাগুলো আরো জরুরি হওয়া দরকার, কিন্তু আসছে না। যেটা আমরা বলেছি, ভালো নির্বাচনের জন্য আরপিওর সংশোধনী রাজনৈতিক দল অন্যদের সাথে আলোচনা করে করা খুব জরুরি। তার মধ্যে একটা পয়েন্ট আলোচনা উঠছে বলে বলি, ধরেন নির্বাচনে অংশগ্রহণ করা না করার প্রশ্ন। এটা কিন্তু আগে আমাদের দাবি ছিল, এবং একসময় এটা একমত ছিলাম, কিন্তু পরে এই যে অতীতের কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে এগুলো বাতিল হয়ে গেছিল। যে দলীয় নির্বাচন করতে গেলে যে দলের সম্পৃক্ততা, রাজনীতি, গণতন্ত্রের কথা বলি, টাকার খেলা বন্ধের কথা বলি, ব্যবসায়ীরা ঢুকে যাচ্ছে বলি না, তা সেইটা রোধ করার জন্য আমরা বলেছিলাম যে ন্যূন পক্ষে নির্বাচন করতে গেলে ওই দলের 3 বছর সক্রিয় মেম্বার হইতে হবে, তাই ছাড়া হওয়া উচিত না। এমনকি সরকারি চাকুরিতে অবসরপ্রাপ্ত বা বেসরকারি চাকুরি উঁচু পদে থাকলে অবসর না 2 বছরের মধ্যে করতে পারবে না। সে আলোচনা কেন হচ্ছে না? আমরা সেটার পক্ষে। একই সাথে এ ব্যাপারে 100% বক্তব্য আমাদের, কোন উপদেষ্টা নির্বাচন করতে পারবে না, এই নিয়ম দ্রুত করা দরকার। কারণ তাই না হলে যে লেভেল প্লেইং ফিল্ড যা বলে, এটা হয় না। যাই হোক, আমি এখানে থামলাম, এটা অনেক বড় আলোচনা, আমি ওই দিকে আর গেলাম না। আলোচনা উঠলো বলে এখানে আমিও আমার জায়গাটা বললাম। তাহলে ওই ধরনের নির্বাচন, মানে আমি নির্বাচনকালীন যে সরকার, এই সরকার থাকলে তার ভূমিকা বলে দিয়েছি, তার মানে বুঝে নেবেন অন্যদের সাথে যা থাকে সেই জায়গায়। ইসি পুনর্গঠনের যে দাবি উঠেছে, ইসি পুনর্গঠনের ব্যাপারে আমাদের কথা পরিষ্কার। ইসি তো একটা সাংবিধানিক পোস্ট, আপনি এখন কিভাবে পুনর্গঠন করবেন? এবং এটা তো আমাদের আমলেই আমরা বানিয়েছি। নাহিদ ইসলাম যেমনটি অভিযোগ করলেন যে নির্বাচন কমিশন কোন দলের প্রতি পক্ষপাত আচরণ করছে। কথা শেষ করি। যেমন ধরেন, আমরা তো আমাদের এই আমলেই একটা নিয়মের মধ্য দিয়ে আমরা করেছি। এখন এই নির্বাচন কমিশন
যে কাজ ইতিমধ্যে যেটা করেছে, আমার যদি বলেন আমার অভিযোগ তো একটু অন্য ধরনের। সেটা হচ্ছে যে তারা আরো ক্ষিপ্রতার সাথে রাজনৈতিক দলগুলো অন্যদের সাথে করবে বলছে, কেন দ্রুত আলোচনা করে কাজ করুক। আর সে যে নিরপেক্ষতা ভঙ্গ করেছে কি করেনি, আমি তো এখনো পর্যন্ত তার পরীক্ষা দেওয়ার তো মানে দেখতে পাইনি। তা পরীক্ষা দিলেই তখন বুঝতে পারবো। কিন্তু এই যে সময় আছে, এই সময়ে না আমরা এরকম কোনো বক্তব্য দিচ্ছি না, বা এইটাকে আমরা অপ্রয়োজনীয় মনে করি যে তাদের পুনর্গঠন অন্য জায়গায় যেতে হবে। আমরা বলবো তারা বরঞ্চ তাদের যে আইন কানুন নিয়ম কানুন যা আছে সেইটার ভিত্তিতে আলাপ আলোচনা করে সবাইকে আস্থায় নিয়ে কিভাবে এই যে আরপিও সংশোধনের কাজটা করতে পারে, এই কাজটা করুক। আরেকটা কাজ জরুরি, যেটা আমিও আমাদের দিক থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যদি সম্ভব হয়, সম্ভব করে বলে আমি মনে করি, আমরা নির্বাচনের সময় একটা আচরণবিধি, আমি ওই নিয়মের বাইরেও বলছি, কিন্তু ওটা তো একটা নিয়ম আছেই যে আমি যা যা করার সেটা করবো আলোচনা করে, তার বাইরেও যদি প্রয়োজন হয় আমরা ঐক্যবদ্ধভাবে কোনো আচরণবিধি প্রণয়ন করতে পারি কিনা, যেটা আগামী দিনে ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা ফার্স্ট উইকে হচ্ছে সেটা সকলে মিলে সহায়তা করতে পারে। সুতরাং এইখানে এমন কোনো আলোচনা আমরা আনতে চাই না, আমাদের কথা বলছি, যেটা আগামী দিনে ফেব্রুয়ারি নির্বাচনকে অসম্ভব করে তোলে। এবং এমন কথা বললাম যা ওইটাই মীমাংসাই এই সময় সম্ভব না, এটা মনে রাখতে হবে। কথা একটা বলা সহজ, আমার দিক থেকে আরো সহজ যদি বলেন, কথা বলতে তো বাধা নাই, কিন্তু জিনিসটাকে আপনাকে একটা মিউচুয়াল করে আমাদের গণতন্ত্রের পথে হাঁটতে হবে। এই জন্য এইটা আমরা মনে করছি না। আর এখানে আমরা মনে করি শুধু তাই না, এখানে দেখেন কাজের মধ্যে আসছে একটা গণভোট, আমাদের কথা পরিষ্কার, আমি এক দুই করে ছোট করে বলে দিয়ে যাই। আমরা এই মুহূর্তে গণভোটকে অপ্রয়োজনীয় মনে করেছি, কারণ এটার কোনো আইনগত ভিত্তি নাই। কারণ এটা পরে আর একটু ব্যাখ্যা দিয়ে পরে যাব। দুই, সনদের সাথে আমি মিলাই বলি, সনদ বাস্তবায়নের ব্যাপারে আমাদের পজিশন প্রথম দিন থেকে পরিষ্কার, যতটুকু ঐক্যমত্য হয়েছে ততটুকু ঐক্যমত্য ধরতে হবে। ঐক্যমত্যের বাইরে নোট অফ ডিসেন্ট বা ঘোরতর অভিমত ধরা যাবে না। তাহলে যেটা হয়েছে ওইটা, যেটা এখনকার আইনে সম্ভব, আগামীকাল থেকে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করে ফেলুক। যেটা সংবিধান সংশোধনের সাথে জড়িত আগামী পার্লামেন্ট করবে, এবং মৌলিক সংস্কার যেটা করবে সেটার জন্য গণভোট তখন আমরা করব, যেটা প্রয়োজন আছে, কোনো অসুবিধা নেই, সংবিধানের পার্ট। কিন্তু এইখানে যদি আমরা এই সংবিধান বাদ দিয়ে নতুন কোনো সাংবিধানিক পরিষদ বা অন্য কোনো আলোচনা আনি, আমার ধারণা এটা একটা নতুন সংকট তৈরি করে বলবে আমি দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে মানে এই সময়কালের প্রধান বক্তব্য আমাদের দিক থেকে পরিষ্কার। গণভোটের সময় নিয়ে কিন্তু মূল জটিলতা তৈরি হয়েছে, এবং জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। তারা বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইব। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কি বলবেন এই বিষয়ে? এটা তো তাদের দলীয় মত, এবং আরো অনেকের মত আছে যে গণভোট একটা করতে হবে এবং এই জাতীয় নির্বাচনের আগে। কিন্তু যেটা আমি বলেছি যে আমরা যেটাকে অপ্রয়োজনীয় মনে করেছি, তারপরেও বলি আমরা অধিকাংশর মত যেটা জেনেছি ঐক্যমত্য কমিশনে এবং এখনো প্রচার মাধ্যমে, তাতে কিন্তু বাংলাদেশের যারা গণভোটের পক্ষে আমাদের মতো অপ্রয়োজনীয় মনে করা অন্য জিনিস, আর তাদের অধিকাংশর মত কিন্তু একই দিনে হওয়া। ঠিক আছে, তাহলে এখন আমি মনে করি এই মত দ্বিমত থাকবে, এই ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যদি বলেন যে এই দুইটা নির্বাচন এখন মানে এক তো অপ্রয়োজনীয়, আগেই বলেছি, যুক্তি দিয়ে কেউ যদি প্রয়োজনীয় বলে, কিন্তু এই সময় এটা দুইবার এটা সম্ভব না, কারণ আমাদের হাতে সময় একেবারেই কম আছে। এই সময় বরঞ্চ আমাদের নির্বাচনের অন্য কাজের মধ্যে যাওয়া, এইটা করা এক অর্থে ফেব্রুয়ারি নির্বাচনকে এটা আমার বুঝ অনুযায়ী এটা ব্যাহত করবে বলেই মনে হয়। সুতরাং এইটা আমার মনে হয় যে প্রয়োজনীয় না। এক্ষেত্রে আমার পরিষ্কার বক্তব্য, শুধু এইটা না, মানে ওভারঅল নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের অনেক মত থাকবে, কিন্তু সরকারকে আগে ডিসিশন নিতে হবে তার কাছে প্রধান কাজ কোনটা। নির্বাচনটা যদি প্রধান কাজ হয়, তাহলে দৃঢ়তার সাথে ওই নির্বাচনের পথে আগায় যেতে হবে। এক কথা সে শুনুক, শোনাই উচিত, এটা ডেমোক্রেসির এই বিউটি থাকা দরকার। যার যার মত থাকবে, পথ থাকবে, কিন্তু সরকারকেই নির্মোহভাবে তার সিদ্ধান্ত নিয়ে আগাতে হবে, যাতে যথাসময়ে নির্বাচন করতে পারি। এবং সেইটা না হলে কিন্তু একটা সংকটে পড়বে। যেমন ধরুন বোঝার জন্য বলি, আমরা যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছিলাম, আমরা তো ডিসেম্বরের কথাই বলেছিলাম, ফেব্রুয়ারি তো পরে ওনারা বললেন আর দ্বিমত আমরা করি নাই। তখন কিন্তু অনেক দলের পক্ষ থেকে বলা হয়েছিল এই অল্প সময় কি সম্ভব। নিশ্চয়ই আপনার মনে আছে, টকশোতে অনেক আলোচনা হয়েছে
তো এখন আপনি বলেন এটা অক্টোবর মাস শেষ হয়ে গেল, নভেম্বর মাস, আমি শুনেছি যে দলটির কথা বললেন ওনারা আজকে বলেছেন শেষ দিকে। তো এই 12 কোটির উপরে ভোটারের দেশ, তারপরে জনগণ, এইটাকে অ্যাকচুয়ালি তো বললাম যে আইনগত ভিত্তি কি, এই প্রশ্নগুলো আছে। তারপরে এখন এটা সেটেলড না, আপনি যে ডাউস 38 পাতার দলিল তৈরি করেছেন, এটা কিভাবে গণভোট হয়, এই কিন্তু আমাদের পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কিছু আছে বলে আমাদের জানা নেই। সুতরাং কোনোটাই যেহেতু সেটেলড না, আপনি এখন এটা করতে যে, তারপরে আমি তো বললাম, আপনি আমাকে বুঝান যে যারা শপথ নিয়েছে এই সংবিধানের আওতায়, তারা এখন কি করে এটা বাস্তবায়নের জায়গায় যাবে, যেটা দরকার। আমি তো আগেই বললাম যে গণভোট একটা দরকার হবে আপনার, যখন আমরা সংসদ মৌলিক সংস্কারগুলো করবে তখন আমরা সবাই মিলে গণভোট করব। তারপরে খেয়াল করেন, এখন আপনি গণভোট আয়োজন করবেন, আপনার অনেকগুলো পজিটিভ নেগেটিভ দিক আছে। সব কথা আমি বলতে চাই না, অনেক কিছু বললে প্রভোকেশন হয় বলে আমরা একটু অ্যাভয়েড করি, অন্ততপক্ষে দায়িত্বশীলতার জায়গা থেকে। কিন্তু আমাদের অনেক হিসাব নিকাশ করেই পথ চলতে হবে। মনে রাখতে হবে আমাদের বৃদ্ধের অপশক্তিগুলো কিন্তু তারা নানাভাবে আছে, শুধু পতিত শক্তি কিন্তু অপশক্তি শুধু মনে করলে ভুল হবে। তাদের বাইরেও আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে, যারা কিন্তু নির্বাচিত সরকার দেখতে চায় না, যারা চায় দুর্বল সরকার, যারা চায়, দেখেন এইখানকার আলোচনায় শুরুতেই রবিন ফারহানা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তুললেন যে তাদের এখতিয়ার নাই, কিন্তু এইখানে বন্দর দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করলো। এখন আপনি বলেন যে এই যে যারা নিতে চায় তারা তো ভূ রাজনৈতিক কারণে, যেটা অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, বঙ্গোপসাগর এবং এই রোহিঙ্গাকে কেন্দ্র করে কি চলছে জানেন, ওই অঞ্চলে একটা বিকল্প রাষ্ট্র গড়ে তোলা সহ নানা ধরনের ঘটনাগুলো চলছে। তা সেই জায়গায় যদি এই ধরনের আমেরিকান, কারণ যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে তার ডিফেক্টও তাদের সম্পর্কে এখানে সবাই জানে, সুতরাং তারা যদি আসার সুযোগ পায় তখন তো অন্য ঘটনা ঘটে যাবে। তাহলে এই জায়গায় আমাদের এমন কিছু করা উচিত হবে না যাতে অন্য ধরনের অপশক্তির সুযোগ পেয়ে যায়। জি, ব্যারিস্টার রবিন ফারহানা, যেমনটি জামায়াতে ইসলামী অভিযোগ করে বলেছে যে প্রথমে বিএনপি গণভোটের বিষয়ে রাজি ছিল না, জনগণের চাপে পড়ে রাজি হয়েছে এবং গণভোটের বিষয়ে বিএনপি রাজি হলেও নির্বাচনের দিন চেয়ে এখন জটিলতা সৃষ্টি করার চেষ্টা করছে। কি বলবেন এই অভিযোগের বিষয়ে? জটিলতা তো শুরু থেকেই জামায়াতে ইসলাম সৃষ্টি করার চেষ্টা করছে। আপনি দেখুন, আমাদের ঐক্যমত কমিশনে আলোচনায় নিম্নকক্ষে পিআর এই এজেন্ডাটাই ছিল না। আমি না হয় ঐক্যমত কমিশনে ছিলাম না, কিন্তু আমার ভাই তো ছিলেন। নিম্নকক্ষে পিআর এর কোনো এজেন্ডাই আলোচনায় ছিল না, দলিলেও নাই, ছিল উচ্চকক্ষে। জামাত সেটাকে এখন নিয়ে আসলো নিম্নকক্ষে, কারণ যখন সে দেখলো যে সত্যি তো ফেব্রুয়ারির নির্বাচন তো ঠেকানো যাচ্ছে না, তখন তারা এই পিআর নিম্নকক্ষে হবে এই আলোচনা আনলো, এনে বলল নিম্নকক্ষে না হলে তারা ভোটেই যাবে না। অর্থাৎ এই যে একটা ব্ল্যাকমেইলিং টেন্ডেন্সি, যে কিছু হলেই ভোটে যাব না, কিছু হলেই আমরা নির্বাচন বয়কট করব, কিছু হলেই নির্বাচন বর্জন করব, এগুলো হচ্ছে অন্য পলিটিক্যাল পার্টি এবং সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলের মধ্যে দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা। দুই হচ্ছে, আপনি দেখেন আমার ভাই যেটা বললেন, গণভোটে আসলে কি করবেন আপনি? 34 পাতার যে দিস্তা বই ওইটা দেবেন? বাংলাদেশে এর আগে 3টা গণভোট হয়েছে, 3টাতেই আপনি হানার মাধ্যমে উত্তর দিতে পেরেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ও তার শাসন ব্যবস্থার প্রতি আস্থা আছে কিনা, এরশাদের সময়ও তার লেজিটিমেসি নিয়ে, এবং লাস্ট হয়েছে 91-তে রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী শাসিত সরকার, প্রধানমন্ত্রীতে মানে গো ব্যাক করাকে মানুষ মানে পজিটিভলি নিচ্ছে কিনা, সমর্থন করছে কিনা। 3টাতে কিন্তু হ্যানা দিয়ে সম্ভব। আপনি আমাকে বলেন তো, এই যে 84টা ধারা জুলাই চার্টারের, এই 84টা ধারার মধ্যে 5টা ধারায় বা 10টা ধারায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, বাকি 5টা বা 10টা ধারায় জামাতের নোট অফ ডিসেন্ট আছে, বাকি 5টা বা 10টা ধারায় হয়তো ভাইদের নোট অফ ডিসেন্ট আছে। এক এক দলের এক এক মানে ধারার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি বলছে, আচ্ছা আগে বিএনপি কি বলছে সেটার আগে আমি বলি, এই যে নোট অফ ডিসেন্ট সহ আপনি কি এই 11 কোটি ভোটারকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন ফিড করেছেন? 11 কোটি ভোটারের এই ইনফরমেশন গ্র্যাপস করবার কি সেই এবিলিটি আছে যে নোট অফ ডিসেন্ট সহ যেই 84টা ধারা এটা বুঝে শুনে ভোট দেয়ার? তাহলে তো আপনাকে 84টা মানে মত চাইতে হবে, 84টা ক্ষেত্রে বলতে হবে হ্যাঁ বা না, হ্যাঁ বা না, হ্যাঁ বা না, এরকম 84টা প্রস্তাব রাখার নিশ্চয়ই গণভোটের সুযোগ নেই। সুযোগ আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আপনি কি করবেন? তারপরও বিএনপি একটা অ্যাডজাস্টমেন্টে আসার জন্য বলেছে ঠিক আছে, যে যেই দল যেখানে ডিসেন্ট দিচ্ছে সেটা সহ গণভোটে যাবে।
যদি হ্যাঁ জয়যুক্ত হয় এবং ধরা যাক বিএনপি গেল সরকারে, তখন তারা বলবে এই জায়গাগুলোতে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমি কিন্তু এগুলো বর্তমান বাস্তবায়ন সময়ে করব সেখানে না। তো বিতর্ক দেখছি ব্যারিস্টার রবিন ফারহানা, নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না সেই বিতর্কে কিন্তু রাজনৈতিক দলগুলো জড়িয়েছে। আমি সেই দলগুলো আলোচনায় কি? ফিরতে চাই। আমি বলছি জামাত আর বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট আবার বিরতি নিয়ে একমত আমি হয়েছে। আপনার কাছে ফিরছি। তো দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার রবিন ফারহানা, যে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, গণভোটে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না তা নিয়েও রাজনৈতিক দলগুলোর মাঝে মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। আরো একটি প্রসঙ্গ যুক্ত করি, আজ প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি রূপ চায় জামায়াতে ইসলামী, এমন দাবি জানিয়েছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে। কি বলবেন দুটি বিষয় নিয়ে? দুটি বিষয় মামা বাড়ির আবদার, আর কি বলবো আমি। দেখুন, এই যে গণভোটের বিষয়ে যে আলোচনাটা হচ্ছে, নোট অফ ডিসেন্ট থাকবে না, হোয়াট ইফ সবাই নাতে ভোট দিল, বিএনপি প্রচারণা চালালো, যে কারণ তার নোট অফ ডিসেন্টের তো ওইটা নাই, তাই না? এখন গণভোটে যদি বিএনপি এই প্রচারণা চালায়, এবং এখন পর্যন্ত যে জরিপগুলো, আমি কোনো, যেহেতু নির্বাচন হয় নাই, আমি এই দাবি করব না যে আমরা সিঙ্গেল মেজরিটিতে আসবো, বললাম না, আমি বাদ দিলাম, কিন্তু জরিপের ফল অনুযায়ী তো বিএনপির সিঙ্গেল মেজরিটি ভোট আছে, তারা সকলেই নাতে দিল, একটা সংস্কারও তো হবে না। তো সুতরাং আপনি আবদার করবেন, ভালো কথা, কিন্তু আপনার আবদারের আগা মাথা কনসিকুয়েন্স তো আপনার বুঝে আবদারটা করতে হবে, তাই না? এক। দুই হলো, আপনার সেকেন্ড যে প্রশ্নটা কি ছিল? নির্বাহী আদেশের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি আচ্ছা। ভিত্তি চাইছে জামায়াতে ইসলামী এবং প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমেই যাচ্ছে। আচ্ছা, এই সরকারটি কোনো বিপ্লবী সরকার নয়, এই সরকারটি সংবিধান অনুযায়ী গঠিত একটি সরকার। 106 রেফারেন্স নিয়ে সংবিধান অনুযায়ী সরকার গঠিত হয়েছে, এবং এখন পর্যন্ত সাংবিধানিক যেই নর্মসগুলো আছে, সাংবিধানিক যেই ধারাগুলো আছে, যে আর্টিকেলস আছে, সেগুলো অনুযায়ী দেশ চলছে। আপনি এই কনস্টিটিউশনের ওপরে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার বলা হচ্ছে, যে শব্দটা তারা ব্যবহার করছে, এটা কি বস্তু? এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ারটা কে কে কাকে কিভাবে দিচ্ছে, কোথা থেকে আসছে, ডেরাইভ করছে কোথা থেকে? একটা হতে পারে মানুষের, জনমানুষের আকাঙ্ক্ষা। জনমানুষ কি কোথাও এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছে? সেটা প্রকাশের পদ্ধতিটাই বাকি। জনমানুষের আকাঙ্ক্ষা প্রকাশের একটাই সার্বজনীন স্বীকৃত পদ্ধতি, সেটা হচ্ছে ভোটের ব্যবস্থা। ভোট হোক, আমরা আমাদের কোন জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে সনদে স্বাক্ষর করেছি এটাও সবাই জানে, জামাত কোন কোন ধারায় নোট অফ ডিসেন্ট দিয়ে সনদে স্বাক্ষর করেছে এটাও সবাই জানে। সো কেউ যদি মানে মেজরিটি রুল যেহেতু গণতন্ত্রে প্রিভেল করে, মেজরিটি যদি মনে করে জামাতের দৃষ্টিভঙ্গি সঠিক, মেজরিটি যদি মনে করে জুলাই সনদে যে যে জায়গায় জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই জায়গা আসলে নোট অফ ডিসেন্ট দিয়েই সনদ হওয়া উচিত, সেগুলো সেভাবেই ইমপ্লিমেন্টেড হওয়া উচিত, তারা জামাতকে ভোট দিবে। এর আগে, মানুষের ভোটের অধিকার প্রয়োগের আগে আপনি এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার, সুপার কনস্টিটিউশনাল পাওয়ার, এগুলো বলে তো আপনি আসলে এটাকে আইনি ভিত্তি দিতে পারেন না। আর সনদ কথাটার মানেই হলো চুক্তি, এগ্রিমেন্ট। ইটস আ জেন্টলম্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিজ, যে যেই ক্ষমতায় যাক এই 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 ভাবে তারা সংবিধানকে সংস্কার করবে। এটা হচ্ছে পার্টিগুলোর মধ্যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে। এখন কোনো পার্টি যদি এই এগ্রিমেন্ট ব্রিচ করে, এগ্রিমেন্ট ফলো না করে, সনদ বাস্তবায়ন না করে, তখন তার একটাই উপায়, তাকে আপনি ভোটের মাধ্যমে পরবর্তীতে নাকচ করে দিবেন, কারণ সে তার ওয়াদা রাখে না, জেন্টলম্যান এগ্রিমেন্ট ব্রিচ করেছে, এর বাইরে আর কোনো ওয়ে নাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনে নিজেদের মতো ভাগ বাটোয়ারা শুরু করেছে, আর উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও তাদেরকে সহায়তা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে আমরা দেখছি যে প্রশাসন নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু পাল্টা অভিযোগ করছে। নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা কতটা চ্যালেঞ্জিং? প্রথম কথা যে আমরা একটু আলোচনা উল্টা দিকতে করি। 1 নম্বর, আমরা প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব কি করব না। আমার ধারণা সবাই উত্তর দেবে হ্যাঁ করব, তাই তো? কারণ এটা তো অল্টারনেট নেই, আমি সর্বোচ্চ বলেছি শব্দটা, বাস্তব কারণে সর্বোচ্চ বললাম। এবার 2 নম্বর কথা, এই সর্বোচ্চ কাজটা করবে কে? বর্তমান সরকার। 3 নম্বর, সরকার এই কাজটা করতে গেলে আমরা সহায়তা করব কি করব না, তাহলে এই দায়িত্ব আমাদের ঘাড়ে আসে। আমার মনে হয় আমরা সবাই অবশ্যই সহায়তা করব। যদি সহায়তা নাও করি, সরকার দৃঢ়ভাবে এই কাজটা করুক, আমরা চাইব।
আমার পয়েন্ট এটা ক্লিয়ার। এবার আসি ওই যে অভিযোগের কথা বললেন, নাইত সাহেব তো উপদেষ্টা ছিলেন, তাই তো? উনি তো উপদেষ্টা ছিলেন এক সময়, তা উনি তো আরো বেশি হয়তো সাক্ষী। সম্ভবত মাহফুজ আলমও তো এ ধরনের কথা বলেছেন যে যারা এসেছে কিভাবে ভাগ বটরা চেয়েছে, তার মানে ভাগ বটরা কেউ যদি চেয়ে থাকে ওনারাই তো দিয়েছেন। তা বলবো যে এখন যেহেতু আমরা একটা নির্বাচনের পথে হাঁটতে যাচ্ছি, ওনারা তো জানেন কাকে কোনটা ভাগ বটরা দিয়েছেন, ভাগ বটরা কিভাবে